ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। আপনাদের সঙ্গে আছে আমি সুপ্রিয় শিকদার। আপনারা এরই মধ্যে জেনে থাকবেন দেশের কয়েকটি গণমাধ্যম এবং উপদেষ্টা পরিষদেও এটি নিয়ে আলোচনা হয়েছে যে বিমান, হোটেল, সিগারেট, তারপর পোশাক, বিভিন্ন খাতে ভোক্তাদের উপর ভ্যাট বাড়ানোর একটি সিদ্ধান্ত সরকার নিতে যাচ্ছে। এনবিআর এ নিয়ে মোটামুটি কাজও করে ফেলেছে। এই সব নিয়ে কথা বলবো। আমার সঙ্গে আছে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল। তানভীর, শুরুতেই যেটা বলি যে সাধারণত বাজেটে আমরা দেখি যে ভ্যাট বাড়ানো কমানো নিয়ে আলোচনা হয়। ঠিক বছরের মধ্যবর্তী সময়ে এসে, মানে অর্থ বছরের মধ্যবর্তী সময়ে এসে বিভিন্ন ক্ষেত্রে ভ্যাট বাড়ানোর যে আলাপ হচ্ছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? আসলে খুব একটা ভালো বলেছেন যে আমরা এগুলো তো বাজেটে দেখি, অথবা মধ্যবর্তী সময় এসে কখনো কখনো কোনো পণ্যের জন্য হতে পারে, কিন্তু এত বিপুল পরিসরে এই মুহূর্ত পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে প্রায় 43টি পণ্য সামগ্রী এবং সেবা খাতে কিন্তু এই ভ্যাট বাড়ানো হচ্ছে। তার মধ্যে খুবই নিত্য প্রয়োজনীয় আছে, যেটা হোটেল, রেস্তোরাঁ এবং পোশাক এর মতো প্রসঙ্গে, প্লাস খাদ্যদ্রব্য, অনেক কিছুর সঙ্গে এটা যুক্ত হয়ে আছে। তো প্রথমে একটু আসলে বলতে হয় এই যে আসলে এইরকম একটা সময়ে এসে যখন দেশে মূল্যস্ফীতি 11%, মানুষের কাজের জায়গাটা কমে আসছে, চাকরি হারাচ্ছেন অনেকে, ঠিক সেরকম সময়ে এসে আরও ব্যয় বাড়ানোর এই চিন্তা বা এই বুদ্ধি সরকারকে আসলে কারা দিল, সেটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমার কাছে মনে হয়েছে যখনই আমি এটা জানতে পেরেছি যে গতকালকেই বুধবারেই কিন্তু উপদেষ্টা পরিষদে এই বিষয়টি আনা হয় এবং সেখানে কিছু কারেকশন দিয়ে বলা হচ্ছে যে এনবিআর এর এই প্রস্তাব হয়তো বাস্তবায়ন হবে বা এটাই কার্যকর হতে যাচ্ছে হয়তো সামনে। তো সরকারের আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু এখনও কার্যকর সরকার করেনি, প্রথমেই বলবো যে সরকারের এই ধরনের একটি আত্মঘাতী সিদ্ধান্তে যাওয়া উচিত হচ্ছে বলে আমার মনে হয় না। কিন্তু আপনি যে প্রশ্নটা করছিলেন যে কেন আসলে এইটা হলো, আসলে আমি এটি কিন্তু একটু বিস্ময়কর যে বাংলাদেশে যেহেতু এইরকম একটা সময়ে এবং মূল্যস্ফীতি যেটা আমরা বলছি 11%-এর বেশি, সেখানে এসে আপনি আরও মূল্যস্ফীতি বাড়িয়ে দিচ্ছেন মানুষকে, তার কি আদতেই কোনো প্রয়োজন ছিল? সরকার তো অনেক কিছুই আমরা বলছি যে বিগত যে সরকার, সেই সরকার অর্থাৎ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার, তাদের লুটপাট, তাদের অনাচার, অনেক কিছুর কারণেই কিন্তু বলা হচ্ছে যে মূল্যস্ফীতি বেড়েছে, মানুষের হাতে টাকা ছিল না, অনেক সমস্যা তখন তৈরি হয়েছে। কিন্তু সেই সরকারটা এখন এই মুহূর্তে নাই এবং সরকারের কিন্তু অনেক উন্নয়ন প্রকল্প কাজও কিন্তু অনেকটা বন্ধ আছে বা নতুন করে কোনো প্রকল্প সেভাবে হচ্ছে না। তো তার মধ্যে সরকারের আবার এত টাকার কেন প্রয়োজন হলো, কিসের জন্য প্রয়োজন হচ্ছে যে এখনই এই পরিমাণ টাকা এই মাঝামাঝি সময়ে এসে মানুষের কাছ থেকে নিয়ে নেওয়া, সেটি কিন্তু মানে খুবই আমার কাছে মনে হচ্ছে যে খুব বোধ নিয়ে যে এই সিদ্ধান্ত আসছে তা আমার কাছে মনে হয়নি। যেটা বলা হচ্ছে যে আইএমএফ এর একটা পরামর্শে তারা এই কাজ করছেন, আসলে দেশের কাজ কিভাবে হবে আসলে সেটা দেশের পরামর্শেই হওয়া উচিত ছিল। সেটা আইএমএফ এসে কিন্তু দেখিয়ে দেবে না যে কিভাবে চলবে, কিভাবে হবে। তো তার পরামর্শে এইভাবে যদি আপনি সাধারণ মানুষের উপরে সবকিছুতে বাড়াতে থাকেন, তাহলে মানুষ আসলে কোথায় যাবে? আর ভ্যাটের ব্যাপারটা হচ্ছে, আপনি ধরেন ইনকাম যে আয়কর বলি আমরা, যেটাকে আয়কর আপনি বাড়াতে পারেন বা পরিধি বাড়াতে পারেন, অনেকে আয়কর ফাঁকি দেয়, সেটাকে আপনি নিয়ন্ত্রণ করে আপনি একটা হয়তো আয় বাড়ানোর সুযোগ আপনার আছে, যে ঠিক আছে তার হয়তো আয়কর দেওয়ার কথা 1 লাখ টাকা, সে 50,000 টাকা দিচ্ছে। এই যে চুরিটা, এটা আপনি বন্ধ করলে কিন্তু আপনার আয়টা, সরকারের আয়টা হয়তো বাড়বে। কিন্তু ভ্যাটটা কিন্তু সরাসরি সব শ্রেণীর মানুষের কাছে যাচ্ছে, অর্থাৎ যে লোকটা একেবারেই দরিদ্র, তার কাছে হয়তো এই মুহূর্তে একটা পয়সাও নাই ওই অর্থে, তাহলে গতদিন পর্যন্ত সে যে জিনিসটা এত 100 টাকার মধ্যে তার হয়তো একটা দিন চলতেছে, পুরো পরিবার নিয়ে এসে চালাচ্ছে, তার কিন্তু এখানে খরচ বেড়ে যাবে আরো 15% মতো করে, অর্থাৎ তাকে, তাহলে সেই 15 টাকা সে আসলে কোথা থেকে পাবে? আমি এই প্রশ্নটা আমি আসলে সরকারকে বলতেই চাই, রাখতেই চাই। আচ্ছা তানভীর, আমরা দেখছি যে প্রস্তাবনায় রেস্তোরাঁয় ভ্যাট 5 থেকে 15 বাড়িয়ে 15% পর্যন্ত করার একটা প্রস্তাবনা রয়েছে। পাশাপাশি আবাসিক হোটেলগুলোতে যে 7.5% ভ্যাট ছিল সেটাকে দ্বিগুণ করে 15%। পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইট এবং স্থানীয় ফ্লাইটেও ভ্যাট বাড়ানো হচ্ছে। মানে এই যে ভ্যাটটা বাড়ানো হচ্ছে জনগণের ঘাড়েই তো পড়বে, সরকারের কি আসলে টাকার অভাব পড়েছে? দেখুন, আমরা কিন্তু একটা জিনিস যদি আমরা দেখি যে এই সরকার, অর্থাৎ গণ অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী যে সরকারটি ক্ষমতায় আছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, আপনি দেখবেন যে এই সরকারের সময় কি ব্যয় আসলে বাড়ার কথা ছিল? আমার তো মনে হয় ব্যয় বাড়ার কথা ছিল না, কিন্তু তারা এসেই কি করছে, রিটায়ারমেন্টে চলে যাচ্ছে যে লোকজন, তাদেরকে ফিরিয়ে আনছে, তাদেরকে প্রমোশন দেওয়া হচ্ছে। মানে একটা অদ্ভুত ঘটনা, এগুলো তো দরকার ছিল না কোনোভাবেই। যে যেখানে গেছে সে তো সেখানে যেতেই পারে, যে তাদেরকে পদায়ন করা হচ্ছে, তাদের জন্য বলা হচ্ছে যে অতিরিক্ত যে ক্ষতিপূরণ তারা হয়েছে, যে হয়তো কেউ একজন উপসচিব হিসেবে রিটায়ারমেন্টে গেছেন, তার আসলে অতিরিক্ত সচিব হওয়ার কথা ছিল, এই যে সময়ের টাকা না তাকে পরিশোধ করে দেওয়া হবে। এটি আমার কাছে খুবই হাস্যকর মনে হয়েছে এই বিষয়গুলোকে। পাশাপাশি সরকারের প্রমোশন, তাদেরকে মহার্ঘ ভাতা দেওয়া, পদায়ন,
এই যে করতে গিয়ে কিন্তু তাদেরকে এখন ব্যয় বাড়াতে হচ্ছে। সামনে মহার্ঘ ভাতার কথা বলা হচ্ছে, তার জন্য কিন্তু প্রায় 4,000 কোটি টাকার মতো প্রয়োজন হয়ে যাবে। তো এরকম একটা সময় যখন মানুষের নাভিশ্বাস, সেই সময় এসে আপনি শুধু একটা জিনিস নিয়ে ভাবছেন, একটা সেক্টর নিয়ে ভাবছেন, আর কোনো এখন কি আপনার কাছে কি মনে হয়েছে যে এখন পর্যন্ত একটা সিদ্ধান্ত আসছে যেখানে একটা সাধারণ মানুষ, দরিদ্র মানুষ বা চাকরিজীবী একটা লোক তার উপকার হবে? আমি কিন্তু দেখি নাই, এখন পর্যন্ত আমি দেখি নাই। আপনি যে সিদ্ধান্তগুলো দেখছেন সেটা হচ্ছে তাদের নিজস্ব সিদ্ধান্ত, সরকারের, আপনি প্রশাসন, পুলিশ সহ বিভিন্ন বা টোটাল গভর্নমেন্টের বেতন বাড়ানো হচ্ছে, কোর্টে কিছু মামলা চলছে বা কারো কারো নিজস্ব প্রয়োজনীয় মামলা সেগুলো উইথড্র হচ্ছে বা কারো মামলা নতুন করে মামলা দেওয়া হচ্ছে। কিন্তু সাধারণ মানুষের মূলটা কি ছিল? মানুষ এত ক্ষিপ্ত কেন ছিল সরকারের উপর? তার অন্যতম প্রধান কারণ ছিল হচ্ছে যে মূল্যস্ফীতি, জিনিসপত্রের দাম বাড়ানো। তো সেখানে আপনি দেখেন, আপনি 1 কোটি কার্ড ছিল, ফ্যামিলি কার্ড ছিল, সেটিকে আপনি 43 লাখ কিন্তু বাদ করে দিয়েছেন। তাহলে সেখানে তো একটা খরচ বেঁচে গেছে। তাহলে কি উচিত ছিল না যে ঠিক আছে 43 লাখ যদি ভুল কার্ড হয়, যে যাদের পাওয়ার কথা না তারাও পাচ্ছেন, তাহলে আপনার আওতাটা তো আরও সুযোগ ছিল আরও দরিদ্রদের কাছে ভালোভাবে পৌঁছে দেওয়া, তাহলে তো তাদের উপকার হতো। তাও কিন্তু হয়নি। তাহলে আপনি এত টাকা জমাচ্ছেন, রাষ্ট্র কি ব্যবসা প্রতিষ্ঠান? রাষ্ট্র কি ব্যবসা করবে? তা তো না। রাষ্ট্রের যে টাকাটা হবে সেটা দিয়ে চলবে। আর দেশে যেহেতু এই মুহূর্তে মানুষের হাতে টাকা নাই, বা মানুষ, আপনি বলছেন ব্যাংকে টাকা নাই, সেই দিন আপনি 3টা ব্যাংকে কিন্তু 12,500 কোটি টাকা আপনি দিয়েছেন, 22,500 কোটি টাকা ছাপিয়ে দিয়েছেন। 3টা ব্যাংকের মধ্যে এখন হচ্ছে এবি ব্যাংক, ইসলামী ব্যাংক এবং আমরা দেখলাম যে ন্যাশনাল ব্যাংক, 3টা ব্যাংকে আপনি 12,500 কোটি টাকা দিয়েছেন। অতীতে সরকারগুলোতে একই কাজ করছে, আওয়ামী লীগ তখন ছিল ব্যাংকগুলোতে, এখন এবি ব্যাংক বা ইসলামী ব্যাংক এই এবং হচ্ছে যে ন্যাশনাল ব্যাংক, এই 3টা ব্যাংকে এখন বিএনপি পন্থী বা জামাত ইসলামের পন্থীদের হাতে চলে গেছে। আপনি তাদেরকে আবার একইভাবে দিচ্ছেন। আমরা বলছি যে হ্যাঁ ঠিক আছে, আপনি হয়তো বলতে পারেন যে এর জন্য সমাধান হচ্ছে যে সাধারণ মানুষ যেন ব্যাংকে টাকা তুলতে গিয়ে টাকা পায়, অনেক কিছু হয়তো আপনি অনেক কিছু বলছেন, কিন্তু আরও যারা সাধারণ মানুষ তাদের জন্য আসলে আপনি কি করছেন? তাদের উপরে আপনি ভ্যাটের আওতাটা বাড়িয়ে দিলেন। যে ড্রেসটা কিনতে আপনার একটা খরচ হবে, এখন অবশ্যই এই 7.5% কারণে কিন্তু আপনি জানেন যে আমাদের ব্যবসায়ীদের কি অবস্থা হয়, তারা হঠাৎ বাড়িয়ে দেবে, না বাড়ালেও বাড়িয়ে দেবে, যে হ্যাঁ সরকার বাড়িয়ে দিয়েছে। এই যে আপনি একটা প্রচার দিয়ে দিয়েছেন যে বাড়িয়ে যাবে, এটা এখন বাড়তেই থাকবে, যে এখন আমাদের ভ্যাটের আওতা বাড়ছে, তখন দেখা যাবে যে 100 টাকায় 7.5 টাকা না, 100 টাকা আসলে 150 টাকা বেড়ে গেছে। আমাদের তো এটাই হয়। তো এরকম একটা সিচুয়েশনে আমি যখন আমরা চাচ্ছিলাম যে এই সরকারটা এমন কিছু করবে যে কাজগুলো মানুষের পিপল হবে, আমরা বিপ্লবের ক্ষেত্রগুলো জানি যে মানুষ আসলে দরিদ্র মানুষের জন্য কাজ করবে, তা না করে তাদেরকে কাজ সৃষ্টি না করে অনেক মানুষ বেকার হয়ে বসে আছে, হয়তো মাঠের কাজ হচ্ছে না, ঠিকাদারি অনেক কাজও কিন্তু বন্ধ হয়ে আছে, নতুন নতুন প্রজেক্ট হচ্ছে না, ফলে ওই যে জায়গাগুলো ফাঁকা হচ্ছে, ফলে তো মানুষগুলো কাজগুলো হারাচ্ছে, তারা কিন্তু বসে আছে। তার মধ্যে আপনি ভ্যাট বাড়িয়ে দিলেন, এবং এটা কিন্তু সবাই বলছে, আমি দেখলাম ব্যবসায়ীরা বলছেন, যারা ইকোনমিস্ট তারাও বলছেন যে এটি খুবই অবিবেচক সিদ্ধান্ত বলে তারা মনে করেন। অনেকে নজিরবিহীনও বলছেন, নজিরবিহীন সিদ্ধান্ত, কারণে মাঝপথে এসে আমার কেন এত টাকা লাগবে যে যার জন্য আমাকে এই কাজ করতে হবে। আচ্ছা তানভীর, আমরা সবাই মোটামুটি জানি যে এই সরকার আসলে রাজনৈতিক সরকার না, যার কারণে জনগণের সাথে তাদের সম্পর্কের জায়গাটা কিছুটা কম। তো আসলে কি এ কারণেই তারা এরকম সিদ্ধান্ত নিতে পারছে যে জনগণের কথা চিন্তা করছে না? আর এই যে ভ্যাটটা বেড়ে যাচ্ছে, জনগণের উপর আসলে মোটা দাগে কি প্রভাব পড়বে আপনার কাছে কি মনে হয়? মোটা দাগে যে আমি প্রথমত যে আপনি যেটা বললেন যে সরকার আসলে তো জনগণের সরকার না, নির্বাচিত সরকার না, তাকে জবাবদিহি করতে হয় না মানুষের কাছে গিয়ে, সবচেয়ে বড় কথা হচ্ছে সেইখানে। এবং এই সরকার কিন্তু কোনো মানুষের কাছে যায়ও না। আপনি বলতে পারবেন না যে যিনি উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বা আদার্স উপদেষ্টারা পিপলসের কাছে যাচ্ছে, তাদের সমস্যাগুলো নিয়ে কাজ করছে, তা কিন্তু না। আপনি দেখবেন সারাদিন সরকারি কর্মকর্তাদের সমস্যা নিয়ে হেরা কাজ করে, বিভিন্ন দাবি দেওয়া এগুলো নিয়ে তারা কাজ করতেছে, কিন্তু সাধারণ মানুষের কথা কিন্তু তাদের কাছে শুনছেও না, যাচ্ছেও না। তারা সামনে একটা বিনিয়োগ সম্মেলন করছে, বাংলাদেশে বড় বিনিয়োগ সম্মেলন, সেটাও ধনীদের একটা জায়গাতে আসলে পরিণত হবে। ফলে গরিবদের দিকে আসলে টোটাল আমি যদি 5 মাসের কর্মকাণ্ড বলি, তাহলে যে 43 লাখ কার্ড বাতিল করছে, তারাও যে এমন ধনী কোনো ব্যক্তি ছিল তা তো আর না, হয়তো কিছুটা অনিয়মের কারণে সেটা হয়েছে। তো সেখানেও আপনি এক ধরনের সাশ্রয় করার চেষ্টা করছেন। এখন এই যে ভ্যাটটা হচ্ছে ডিরেক্ট একটা জিনিস, আপনি যেটা বলছিলেন ভ্যাটের কারণে ক্ষতি হয়, ভ্যাট মানে হচ্ছে যে ভ্যাটটা সব মানুষের উপরে প্রযোজ্য হয়ে যাচ্ছে। কিন্তু যেটা আমি বলছিলাম যে ইনকাম ট্যাক্স যদি ফাঁকি দেয়, সবাই দেখবেন যে কর ফাঁকি দিচ্ছে, অর্থাৎ তার আয়ের একটা ফাঁকি দিচ্ছে। আমরা যে ট্যাক্স দেই, আমাদের বেতন থেকে প্রতি মাসের টাকাটা কিন্তু কেটে রাখা হচ্ছে এবং সেটা সরকারের তহবিলে যাচ্ছে। কিন্তু একটা বিরাট অংশ আছে যাদের বেতনটা তো এরকম না বা ব্যবসায় ইনকামটা অন্যরকম, তারা কিন্তু এইটা ফাঁকি দেয়। তো সেই ফাঁকিটা বন্ধ করলেই কিন্তু আপনি একটা বড় আয়ের জায়গা তৈরি করতে পারবেন। বা আপনি ইনকাম ট্যাক্সের আওতাটা যদি বাড়ান, যে বহু মানুষ আছে এখন হয়তো 3 নাম্বারই করে নাই, কিন্তু তার করা উচিত, কিন্তু সে 3 করে নাই, ফলে সেখান থেকে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে। তার পরিবর্তে ভ্যাটটা যখন দিচ্ছেন, যে লোকটা আজকে আপনি জানেন যে 1 লিটার
সয়াবিন তেল কিনতে আমি একবার শুনেছিলাম যে 24 টাকা তাকে ভ্যাটে দিতে হয়। আমি যদি ধরেই রাখি যে লোকটার কোনো ইনকাম নাই, একটা পয়সা ইনকাম নাই, সেও রাষ্ট্রকে এই পরিমাণ ভ্যাট এবং প্রতিটা পদক্ষেপে প্রতিটা পণ্যে এই যে ডিরেক্ট ভ্যাটগুলোতে এতে কিন্তু চলে যাচ্ছে। ফলে যখনই আপনি ভ্যাটের আওতা আনবেন সেখানে কিন্তু ধনী গরিব নির্বিশেষে যার 100 কোটি টাকা ইনকাম সেও 7% দিবে, যার কোনো ইনকাম নেই সেও 7% দিতে হচ্ছে। ফলে প্রত্যেকটা মানুষ এর মধ্যে পড়ে যাচ্ছে। ফলে যারা প্রচণ্ড দরিদ্র, আমরা যদি বলি যে একদম 4 কোটি মানুষ বাংলাদেশের খুবই দরিদ্রিক অবস্থার মধ্যে থাকে, দরিদ্র, এরপরেও কিন্তু আরও 4 কোটি মানুষের অবস্থাও যে খুব ভালো তাও কিন্তু না। তো একটা বড় অংশ মানুষ তো বাংলাদেশের একটা মধ্যবিত্ত, এবং আমরা যেটা মধ্যবিত্ত বলতে আপনি জানেন যে অঞ্জন দত্ত বলছে আসলে মধ্যবিত্ত বলতে কিছু নাই, সবই গরিব। আমরা আসলে বলতে পারি না বিধায় মধ্যবিত্ত, তাদের উপরে চাপটা আরো বেশি পড়ে কারণ তারা ফিক্সড ইনকাম। তো আজকে যে টাকা আপনি ব্যয় করছেন এই যে ভ্যাটের কারণে যেটা হবে যে সেটি আরো 15% বা 10% যখন আপনার বেড়ে যাবে তখন কিন্তু আপনার বেতনও বাড়ছে না, কিছুই বাড়ছে না, আপনি বেসরকারি জব করছেন বা কোনো কিছু বাড়ছে না। তাহলে সেই টাকাটা কোথা থেকে আসবে আপনার? আপনি খুব সহজভাবেই চিন্তা করেন যে যদি প্রতি মাসে গিয়ে আপনার 1000 টাকা এক্সট্রা ইনকাম দিতে হয় সেটাও তো ক্ষতিকর। পাশাপাশি আপনি যে বিমানে যাচ্ছে মানুষ, ব্যাংককে যাচ্ছে বা ভারতে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে চিকিৎসার জন্য, আপনি চিকিৎসা ব্যবস্থা তৈরি করতে পারেন না বাংলাদেশে, তো তার জন্য মানুষ যাচ্ছে সেখানে, তার বিমান দিচ্ছে। সব ক্ষেত্রে হোটেল, রেস্তোরাঁ, এবং আপনি দেখবেন যে নন এসি হোটেলের কথা বলা হচ্ছে সেখানেও ভ্যাটের আওতা আনা হয়েছে। এখন নন এসি অনেক শ্রমিক শ্রেণী মানুষ, সাধারণ মানুষই কিন্তু তাদের নানা কারণে এই হোটেলে থাকতে হচ্ছে তাদেরকে। সবাই যে বিলাসিতা করতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, আর বেড়ানো তো বিলাসিতা না, বেড়ানো তো পার্ট অফ লাইফ, তাই না? সেখানে সব জায়গায় যদি আপনি আমি আপনাকে আরেকটু যুক্ত করি যে আমরা দেখছি যে প্রস্তাবনার মধ্যে মোবাইলের টক টাইম যেটি সেটির ভ্যাট বাড়ানো হবে, পাশাপাশি ওষুধের ভ্যাট 2.5% থেকে 5% করার প্রস্তাব রাখা হয়েছে। আপনি গত লম্বা একটা সময়ের কথা যদি বলি 1-2 বছরের মধ্যে কিন্তু ওষুধের দাম সাংঘাতিক বেড়েছে। আমি ছোট্ট একটা ওষুধের কথা বলি যে ডিজাইড বলে একটা ওষুধ আছে, এটি প্রেশারের জন্য বা ওই ধরনের প্রবলেমের জন্য মানুষ নেয়। সেই ওষুধটার দাম ছিল 1 টাকা, প্রতিটা ওষুধের দাম 1 টাকা, হঠাৎ করে সেটা 5 টাকা, মানে কত গুণ বেড়ে গেছে। ঠিক তেমনি প্রতিটা ওষুধের দাম কিন্তু বাড়ছে। এরপরে যদি আপনি সেই ওষুধের উপর যেটা জীবন রক্ষাকারী করছেন, দেখেন আপনার সরকারি, আমি যেটা বলছিলাম ট্রিটমেন্টের ব্যবস্থা আপনি করেন নাই, উল্টা একটা চিকিৎসককে দিতে 1800 টাকা, 1000 থেকে 1800 টাকা ফি। মানুষ আসলে কি করবে? ওষুধ কোথা থেকে কিনবে, কিভাবে করবে? কোনো কিছু আপনি স্বস্তি তো দিচ্ছেনই না, আরো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছেন। এটি আসলে একেবারেই, যদি আমি বলি যে সাধারণ মানুষের পক্ষে এটা মেনে নেওয়া খুবই কঠিন। তারপরে এই যে IMF এর শর্ত মেনে এনবিআর এরকম একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে কিংবা আলোচনা হচ্ছে, এতে কি আসলে আমাদের অর্থনৈতিক যে লক্ষ্যমাত্রা সেটি অর্জন হবে? দেখুন, IMF এর ব্যাপারে আমার নিজের একটা অবজারভেশন আছে, বা বিভিন্ন অনেকে বলেন, বিভিন্ন তাদেরকে অবশ্য নানাভাবে মানুষ বলেন যে এরা একটু বাম ঘরনার, বা এরা ঠিক পুঁজি যে সমাজ, এই সমাজটাকে তারা গ্রহণ করতে পারে না। সো কিন্তু আমার কাছে আমার নিজের অবজারভেশন হচ্ছে IMF এর পরামর্শ নিয়ে কোনো দেশ যে খুব ভালো করে কিছু করতে পারছে আমি আসলে দেখি নাই। যখনই IMF এর ঋণ এবং তার এই পরামর্শের পর একটার পর একটা সিদ্ধান্ত নিতে হয় সরকারকে বাধ্য হয়ে, দেখবেন যে IMF প্রথমেই বলে আপনি ভর্তুকি দিবেন না। সরকার কি ব্যবসা প্রতিষ্ঠান? সে জনগণের টাকা নিয়ে সেই টাকাটাই তো সে অন্যান্য কাজে সে দিবে, তাই না? তো ভর্তুকি যদি আপনি বন্ধ করেন, তাহলে কৃষিতে ভর্তুকি যদি বন্ধ, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, বিদ্যুতে ভর্তুকি বলেন, জিনিসপত্রের দাম বাড়বে, তেলে ভর্তুকি বলেন, সেটা। তো এই যে পরামর্শগুলো দেয় সেটা হয়তো অন্য দেশের জন্য কার্যকর হতে পারে, একটা ধনী রাষ্ট্রের জন্য কার্যকর হতে পারে, সেখানকার মানুষের যে বেতন বা ভাতা সেটা দিয়ে সে হয়তো সব পরিচালনা করতে পারে। কিন্তু আমাদের পক্ষে কি আসলে এটা সম্ভব? আপনি যখনই ভর্তুকি উঠাচ্ছেন, দেখেন সবকিছু, তেলের দাম আপনি আপনার মনে আছে যে 89 টাকা তেল একসঙ্গে হয়ে গেলে 135, প্রথমে হচ্ছে এটা 45 টাকা, পরে সেটা কমিয়ে 35 টাকা করা হলো। তো এক লাফে আপনি 46 টাকা 48 টাকা করে আপনি বাড়িয়ে দিচ্ছেন প্রত্যেকটা ইসের মধ্যে। সেটা তো প্রত্যেকটা মানুষ তো প্রস্তুত না তার জন্য। সে তো আরেকটা, আমাদের তো এই সিস্টেম না যে ঠিক আছে আমি 1 ঘন্টা কাজ করে আমি 40 টাকা পাইতাম, ঠিক আছে দাম বাড়ছে আমি এখন থেকে 2 ঘন্টা কাজ করব, এইরকম সিস্টেম তো আমাদের না। আমাদের তো বেতন 10 ঘন্টা চাকরি করলেও যা, 8 ঘন্টা চাকরি করলেও যা, 12 ঘন্টা চাকরি করলেও তাই। ফলে নতুন আয়ের সুযোগ তো আমাদের নাই। ফলে আপনি শুধু খরচ বাড়ালে সেটা হবে না। এবং আমার এটা, আমি বললাম যে আমি তো অর্থনীতিবিদ না, কিন্তু IMF এর প্রতিটা পরামর্শ মেনে মেনে কাজ করতে হবে। এটা হলে আমাদের মতো গরিব যে রাষ্ট্র, আমার কাছে মনে হয় এটা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হবে এবং এটার অর্থনৈতিক কাঠামো একসময় ভেঙেও পড়তে পারে বলে আমার মনে হয়। ধন্যবাদ তানভীর। দর্শক, এই এনবিআর এর এই প্রস্তাবটি এরই মধ্যে উপদেষ্টা পরিষদে পাঠানো হয়েছে, সেখানে এক দফা আলোচনা হয়েছে, কিছু কারেকশনের কথা বলা হয়েছে। এনবিআর থেকে পরবর্তীতে এই ভ্যাট কিংবা ট্যাক্স নিয়ে অধ্যাদেশ জারি করা হবে। সে পর্যন্ত আমাদের আসলে অপেক্ষা করতে হবে যে আমাদের ভ্যাট কতটুকু বাড়ছে, কোন কোন পণ্যে বাড়ছে। আজ এ পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবর জানতে ভিজিট করুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল, সঙ্গে থাকুন itbd.com-এ।